নমস্কার। সম্ভবত ইউনেসের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে ক্ষমতা নেওয়ার পর সব থেকে বিস্ফোরক কাজটি করে বসলো কাল, যখন প্যারোলে থাকা এক বন্দী যার বিরুদ্ধে জঙ্গি হামলা নাশকতার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আছে সেই ব্যক্তিকে জেল থেকে বেকসুর খালাস করলেন। আরো জেনে অবাক হবেন, ভারত সম্পূর্ণভাবে চেয়েছিল ওই ব্যক্তি যেন জেলে থাকেন, কারাগারে থাকেন। ভারত তার বিরুদ্ধে একাধিকবার জঙ্গি নাশকতার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। সেই ব্যক্তির যে সংগঠন তাকে বারংবার হাসিনা সরকার ব্যান করেছেন, তা সত্ত্বেও সেই ব্যক্তি বারংবার জেলে যাওয়ার পরেও ইউনিস সরকার যে সিদ্ধান্ত নিল তা গোটা বিশ্বের কাছে ঐতিহাসিক এবং নজিরবিহীন। এক কথায় বলতে গেলে সারা বিশ্বকে চমকে দিয়েই কিন্তু এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ। এটি কি আত্মঘাতী সিদ্ধান্ত নাকি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা? এই প্রশ্ন তুলেছেন খোদ ভারতীয় রাজনৈতিক মহল। এই জঙ্গি বা এই ব্যক্তির মুক্তির পিছনে এক্স্যাক্টলি কারণ কি? কেনই বা এতগুলো প্রশ্ন উঠছে? এই ব্যক্তি ঠিক ভারতের কোন কোন হামলার সঙ্গে যুক্ত? এই ব্যক্তির নামে ঠিক কতগুলো মামলা, কতগুলো অভিযোগ? সেই নিয়ে আজকের এই ভিডিও। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই চ্যানেল দেখছেন তাদের প্রায় 90% উপরে বেশি মানুষ এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি। দয়া করে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। কিন্তু এবার শুনে নিন সেই বিস্ফোরক তথ্য। দেখুন, 5ই আগস্ট হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ইউনিস। এই ইউনিস সরকার দায়িত্ব নিয়ে জেল থেকে একাধিক বন্দীদের মুক্তি করছিল। কখনো জামাত শিবিরের নেতা, কখনো বিএনপির আইনত অভিযুক্ত বিভিন্ন নেতাদের প্যারোলে মুক্তি দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সব থেকে বড় পদক্ষেপটি সম্ভবত নিল এ মাসে, ঠিক যখনই এক জঙ্গি, কোট আনকোটে জঙ্গি শব্দটা তার সঙ্গে অ্যাটাচ করা হয়েছে, সেই অভিযুক্ত এক ব্যক্তিকে এবং সেই সংগঠনের প্রধানকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। কেন বলছি এত কথা? আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন গত সোমবার আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানীকে প্যারোলে মুক্তি দিয়েছে বাংলাদেশ সরকার। এই আনসারুল্লাহ গোষ্ঠীর সরাসরি যোগ রয়েছে আল কায়দা গোষ্ঠীর সঙ্গে, আর এর ফলেই জাতীয় নিরাপত্তা নিয়ে সরাসরি উদ্বেগ বাড়ল ভারতের। শুধু তাই নয়, এই আনসারুল্লাহ গোষ্ঠী কোন কোন কাজের সঙ্গে যুক্ত আপনি যদি আরো গভীরে গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন 2013 সালের 15ই ফেব্রুয়ারি রাজীব হায়দার নামে এক বাংলাদেশি ব্লগারকে ঢাকায় তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার দায়ে ওই বছরের অগস্টে গ্রেফতার করা হয়েছিল রহমানীকে। তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে বাংলাদেশের আইনে সন্ত্রাসবাদের অভিযোগও রয়েছে। শেখ হাসিনার আমলে 2015 সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় রহমানীর আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটিকে। এরপরে এই জঙ্গি গোষ্ঠী নাম বদলে হয় আনসার আল ইসলাম। 2017 সালে আনসার আল ইসলামই নিষিদ্ধ করেছিল হাসিনা সরকার। গত সোমবার গাজীপুরের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় রহমানীকে। শুধু মুক্তি দেওয়াই নয়, তাকে রীতিমতো এসকর্ট করে বাংলাদেশ সেনা নিয়ে যায় বাড়িতে, নায়কে সম্মান জানানো হয়। মুক্তি পেয়ে এই হুট খোলা গাড়িতে রীতিমতো সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন এই নেতা। এবার প্রশ্ন হলো, এরকম এক নেতাকে ছেড়ে দেওয়ার ফলে ভারতের কপালে কেন ভাঁজ উঠলো? 7 সিস্টার থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের একাধিক জঙ্গি নাশকতার পিছনে এই নেতা আছেন বলে ভারত সরকার মনে করেন। শুধু তাই নয়, সাম্প্রতিককালে কিছু ঘটনা বা এমন কিছু নিদর্শন ভারত সরকার পেয়েছে যা সরাসরি এই ব্যক্তি বা এই সংগঠনের বিরুদ্ধে যায়। তাই এর এখনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্ক যে অবনতিতে নিয়ে যাবে, তাই ভিডিওতে 100% 100% নিশ্চিত হয়ে আমি কথাগুলো বলতেই পারি। কেন বলছি, কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে আপনারা যদি শোনেন। আনসারুল্লাহ বাংলা টিম দীর্ঘদিন ধরেই ভারতে তাদের সন্ত্রাসবাদের জাল ছড়াতে শুরু করেছিল। অতীতে ভারতের বহু কর্মীকে গ্রেফতার করা হয়। চলতি বছরের মে মাসেও গুয়াহাটি রেল স্টেশন থেকে এবিটি এর 2 জঙ্গিকে আটক করেছিল অসম পুলিশ। এবিটি এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে ভারত নিষিদ্ধ আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট গোষ্ঠীর। উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসবাদী হামলা চালাতে লস্কর-ই তৈবা সহ পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর অংশীদার হয়েছে। এমনকি 2022 সালে লস্করের সাহায্যে ভারত একটি সন্ত্রাসবাদী ঘাঁটিও স্থাপন করেছিল আনসারুল্লাহ এই পার্টিকুলার দলটি। ওই বছরই তাদের প্রায় 100 সদস্য ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টা করছিল। কাজেই তাদের মুক্তি নিয়ে ভারতকে যে চিন্তায় থাকতে হবে এ নতুন কিছু নয়।
আপনারা বুঝতেই পারছেন লস্কর-ই তৈবা সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এই জঙ্গি গোষ্ঠী সরাসরি যুক্ত, এরকম অভিযোগ করেছে ভারত সরকার। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। শেখ হাসিনা যখন ভারতের খুব ক্লোজ ছিলেন, বন্ধু ছিলেন, তখন এই বিষয়গুলো মাথায় রেখে এই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছিল, এদের সংগঠনকে ব্যান করা হয়েছিল একাধিক ক্ষেত্রে। কিন্তু ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিলেন তা নিঃসন্দেহে শুধু সুরক্ষার প্রশ্ন নয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও কোথায় নিয়ে যায় তা কিন্তু আমাদের নিঃসন্দেহে দেখার বিষয়। পরবর্তীকালে শেখ হাসিনা যখন ছিলেন, শেখ হাসিনা নিজের দেশের নিরাপত্তার পাশাপাশি ভারতের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছিলেন। শেখ হাসিনার পতনের পরেই ভারত আশঙ্কা করেছিল বাংলাদেশের এই শক্তিগুলো আবার প্রাণকেন্দ্রে চলে আসবে। বাস্তবেও কিন্তু তাই হয়ে যাচ্ছে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শুধু রহমানই নয়, বেশ কয়েকজন চরমপন্থী নেতা জেল থেকে পালিয়েছিল। 6ই আগস্ট মেঘালয় সীমাবর্তী শেরপুরে এক কারাগারে হামলা চালায় সশস্ত্র জনতা। প্রায় 500 বন্দী কিন্তু সেদিন পালিয়েছিল। তাদের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের ইন্ডিয়ান অপারেশন হেড ইকমারুল হক ওরফে আবু তালহাও ছিল, এবং বাইরে এলেন এখন খোদ রহমানি। অর্থাৎ এই অপারেশন হেড এবং প্রধান রহমানি, এদের সংযোগে বাংলাদেশ কি সরাসরি ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের একাংশ ফের হামলা করতে চলেছে? কারণ অতীত বলছে পার্টিকুলার এই ধরনের সংগঠন নেতাগুলো উত্তর পূর্ব ভারত, আসাম, ত্রিপুরা বা মেঘালয়, মণিপুর কেন্দ্রে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে তাদের কার্যকলাপ। কিন্তু ভারত সরকার এই পুরো ঘটনাটাকে যথেষ্ট সতর্কভাবে নিচ্ছে, এবং বাংলাদেশ সরকারের এহেন কর্মকাণ্ডে তারা যে একদমই খুশি হবেন না তা তো বলাই চলে। এবার বিষয় হলো জঙ্গি দমনে, পার্টিকুলারলি সন্ত্রাসবাদী দমনে ভারতের বিএসএফ, ভারতের যে প্যারামিলিটারি ফোর্স কি ভূমিকা নেয়, সারা বিশ্ব কিন্তু সেই দিকে তাকিয়ে আসবে। কিন্তু এই প্রশ্ন উঠছে, এই পুরো সিদ্ধান্তটা কি বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে চলেছে, নাকি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক সিদ্ধান্তটা নিতে চললো? এই প্রশ্ন আমার থাকলো, সব উত্তর দেবে সময়। যারা এই ভিডিও দেখলেন চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।